আমি রাজা গোবিন্দ পোদ্দার, সহকারী শিক্ষক, ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ চাঁদপুর। নবম দশম শ্রেণী, ব্যবসা শিক্ষা বিভাগ, হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো ভালো আছো? আমিও ভালো। আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, লেনদেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো লেনদেন। লেনদেন হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। আমরা যারা ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রী, আমরা লেনদেন না বুঝলে হিসাব বিজ্ঞানের কিছুই বোঝা যাবে না। দেখো, এটা থেকে কিন্তু শুরু, এটি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। তোমরা খুব মনোযোগী হও, কারণ এটা না বুঝলে কিন্তু আমরা পরে কোনো এন্ট্রি বুঝবো না। যাবে দেখো, কিছুই বোঝা যাবে না। একটু লক্ষ্য করো, যেমন লেনদেন। লেনদেন শব্দটিকে ভাঙলে, লেনদেন শব্দটি এক পত্রে আছে, এটা ভাঙলে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো লেন, আর একটা হলো দেন। দেখো, লেন আর দেন দুইটার কিন্তু দুইটার শব্দ আছে, দুইটা শব্দ হলো, দুইটার অর্থ আছে। লেন অর্থ হলো কি? পাও। দেন অর্থ হইল দেওয়া। লেন অর্থ হইল পাওয়া, দেন অর্থ হলো দেওয়া। এই পাওয়াটা আমরা কি বলি? প্রাপ্তি বলি। আর দেন পরিশোধ। প্রাপ্তি আমরা গ্রহণ বলি, প্রদান রে দান। এই গ্রহণের থেকে আসলো গ্রহিতা। গ্রহণের থেকে কি আসলো? গ্রহিতা। দানের থেকে দাতা। দানের থেকে দাতা। গ্রহিতা, দাতা। আমরা কমার্শিয়াল নিয়মে, বিদেশি ভাষা অনুসারে আমরা দাতা গ্রহিতা না বলে আমরা বলি ডেবিট ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, খুব লক্ষ্য করো, যেমন আমরা লেনদেন বারবারই বলছি, লেনদেন হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। লেনদেন না বুঝলে হিসাব বিজ্ঞানের কিছু বোঝা যাবে না। লেনদেনটা আমরা বাংলায় দুটি শব্দ পাই, একটা হলো লেন আর একটা হলো দেন। লেন অর্থ যদি আমরা পাওয়া বুঝি, দেন অর্থ বুঝি দেওয়া। লেন অর্থ যদি প্রাপ্তি বুঝি, দেন অর্থ বুঝবো আমরা প্রদান। লেন অর্থ যদি গ্রহণ বুঝি, আমরা দেন অর্থ বুঝবো দান। লেন অর্থ গ্রহিতা বুঝে, দেন অর্থ আমরা বুঝবো দাতা। গ্রহিতা, দাতা। এই গ্রহিতা যিনি গ্রহণ করেন তিনি তো গ্রহিতা। এই গ্রহিতারই আমরা ইংরেজিতে বলি ডেবিট, আর দাতারে বলি কি? ক্রেডিট। আমরা প্রতিটা এন্ট্রির বেলায় আমরা কিন্তু এই লেনদেন থেকেই কিন্তু এন্ট্রির উৎপত্তি হয়। লেনদেন থেকে এন্ট্রির উৎপত্তি হয়। আমরা দাতা গ্রহিতা বুঝতে হইব, তারপরে আমরা পুরা এন্ট্রিটা বুঝতে হইব। এখন দেখো, লেনদেন যে কোনো ঘটনার থেকে উৎপত্তি হয়, যে কোনো ঘটনার থেকে লেনদেন হয়। পৃথিবীতে আমাদের হিসাব বিজ্ঞানে কেবল লেনদেন নাই, সব কিছুর ভিতরেই লেনদেন আছে। যে কোনো একটা ঘটনার ভিতরেই লেনদেন আছে। যেমন একজনের পুকুরের মাছ বিক্রি করলো, একটা জমি বিক্রি করলো, এখানে কি আসলো? লেনদেন। টাকার লেনদেন হয়েছে নাকি, এটা তো আমরা বুঝি। এটা হলো আমাদের কমার্শিয়াল ভাষা না, এটা আমাদের সামাজিক ভাষা। তাই প্রতিটা একটা ঘটনা ঘটবে, ঘটনার মধ্যে কি থাকবে? ঘটনার মধ্যে লেনদেন থাকবে ঠিকই। লেনদেনটা আমরা কখন বলতে পারবো?
যখন এটা ব্যবসায়িক ঘটনা হয়। এই জন্য ইয়েতে আছে প্রতিটা লেনদেনই ঘটনা, প্রতিটা লেনদেনই ঘটনা, কিন্তু প্রতিটা ঘটনা লেনদেন না, প্রতিটা ঘটনা লেনদেন নয়। এখন আমরা লেনদেনগুলা কিভাবে চিহ্নিত করব, লেনদেনগুলা কিভাবে চিহ্নিত করব, এটার কতগুলো বৈশিষ্ট্য আছে। একটা লেনদেনের কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? লেনদেনের বৈশিষ্ট্য 60টি। না আজকে তো আমি আগে দেখো তোমরা লেনদেনগুলা কিভাবে চিহ্নিত করব, লেনদেনের বৈশিষ্ট্য অনুসারে। তাই লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? লেনদেনের বৈশিষ্ট্য 60টি। লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? 60টি। আমাদের লেনদেনের বৈশিষ্ট্যগুলা বুঝলে আমরা লেনদেন কি লেনদেন না সেটা তো হইলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এটা পরীক্ষা তো আছে, কোনটি লেনদেন, কোনটি কোন ঘটনাটি লেনদেন, কোন ঘটনাটি লেনদেন লেনদেন না। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা সুন্দরভাবে বুঝলাম যে আমরা কোনটা লেনদেন কোনটা। এটা তোমাদের কোনো নবম শ্রেণীতে বললো, এটা একবারে নবম দশম, এরপরে এটা এসএসসি পরীক্ষা তো এই সমস্ত একটা প্রশ্ন থাকে কোন ঘটনাগুলা লেনদেন, কোন ঘটনাগুলা লেনদেন নয়। তাই আমরা এটার বৈশিষ্ট্যগুলি খুব ভালোভাবে লক্ষ্য করবো। লক্ষ্য করলে তোমরাই বুঝতে পারবা লেনদেন কি লেনদেন না। লেনদেনের প্রথম বৈশিষ্ট্যটা হলো অর্থে অঙ্কে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থ কি? অর্থ হইল টাকা পয়সা। আমরা অর্থ কি? অর্থ হইল টাকা পয়সা। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আমরা যদি বলি একটা মাছ কিনেছি, এটা লেনদেন হবে না। এটা কত টাকা দিয়ে কিনছি তা বলতে হবে। এটা কি 5 টাকা, 10 টাকা, 500 টাকা, 1000 টাকা? তাই এটা এই যে অর্থের একটা রহিমকে দেওয়া হবে, রহিমকে দেওয়া হলো পেলে এটা লেনদেন হবে না। সবকিছু আইটেম ঠিক আছে, সত্য সবটি ঠিক আছে, কিন্তু অর্থের জিনিসটা যে কত টাকা দিছি এটা নেই। এই একটা বৈশিষ্ট্যর হানি ঘটলেই এটা লেনদেন, একটা বৈশিষ্ট্যের হানি ঘটলেই এটা লেনদেন হবে না। কত টাকা দিছি বলতে হবে, রহিমকে দিছি টাকা ঠিক আছে, কিন্তু এই কথা বললে লেনদেন হবে না। যদি কই রহিমকে 500 টাকা দিছি, 1000 টাকা দিছি, তাহলে হবে। এটাই অর্থ। ওই যে টাকাটা কত টাকা, এটাই অর্থ বলে। আমাদের দেশের অর্থের ইয়ে বলি আমরা যে টাকা, কেউ রুপি বলে, কেউ ডিনার বলে, বিভিন্ন রকম এক এক দেশে একটাই। আমাদের অর্থের ইয়েটা বলি আমরা কি টাকা। তাকে কয় টাকা দিছি এটা বুঝতে হবে। তাইলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যেমন রহিমকে দেওয়া হলো, রহিমকে দেওয়া হলো, এইটুক বললাম একটা এন্ট্রি, কিন্তু এটা লেনদেন হলো না। যদি বললাম রহিমকে 500 টাকা দেওয়া হলো, রহিমকে 500 টাকা দেওয়া হলো, উপরেরটি কিন্তু লেনদেন হলো না। এটা কিন্তু একটা লেনদেন। কেন হলো? সব ঠিক আছে, রহিমকে দেওয়া হলো, এখানে আছে ওইখানে আছে, কিন্তু প্রথমটি লেনদেন হলো না। পরেরটি লেনদেন কেন হলো? প্রথমটিতে এই 500 টাকা দেওয়া না। তাইলে বুঝছো অর্থের অঙ্কে যে পরিমাপযোগ্য জিনিসটা কি, যেটা যাকে যাই দিলাম বা নিলাম এটা কি থাকতে হবে, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। বুঝে আসছে তো? 60টি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য আমাদের কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটি সম্পর্কে আলোচনা করব। হলো
আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। দেখো শিক্ষার্থীরা, আর্থিক অবস্থা কি? আর্থিক অবস্থারও তো টাকা পয়সার ব্যাপার। যেমন আমি বাজার থেকে একটা বই ক্রয় করলাম অথবা একটা আসবাবপত্র ক্রয় করলাম, তাহলে আমি বাজারে যদি 5,000 টাকা নিয়ে যাই অথবা আমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি 5,000 টাকা থাকে, এই যে 500 টাকা দিয়া একটা বই ক্রয় করলো অথবা একটা আসবাবপত্র ক্রয় করলো, তাহলে ক্রয় করার সাথে সাথে যখন 500 টাকা দিয়ে দিলাম, তাহলে আমার কাছে টোটাল টাকা থেকে 500 টাকা কি হলো? ঘাটতি হয়ে গেল, অবস্থার পরিবর্তন হয়ে গেল। আর্থিক অবস্থা আগে আমি বলছি যে আমার থেকে 10,000 টাকা আছে, এখন 500 টাকা দিয়ে ক্রয় করাতে 500 টাকা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। তাইলে পরিবর্তন হলো না? আগে আসছিল আমার 10,000 থেকে 500 বিয়োগ হয়ে গেল, এখন 9,500 আছে। তাইলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। একই সাথে সাথে ব্যবসার জন্য যদি কোনো আসবাবপত্র কিনি, তাহলে কি হবে? আসবাবপত্র পরিমাণ বাইরে গেল, ঠিক আছে, কিন্তু ওই যে টাকার পরিমাণ কমে গেল। আর্থিক অবস্থার পরিবর্তন, এটা কি বলে? কি আর্থিক অবস্থার পরিবর্তন। যে আবার যদি আমরা বলি কর্মচারীদের বেতন দেওয়া হবে, ব্যবসায়ের একটা অর্থের একটা কত টাকা আছে, এটা কেশিয়ার শব্দ বলতেই পারে, ঠিক আছে, কিন্তু তার মোট 5 লক্ষ টাকা থাকলো, 50,000 টাকা যদি বেতন দেওয়া হয়, তাহলে 5 লক্ষ টাকা থেকে 50,000 টাকা কমে গেল। অথবা আমরা কিছু বিক্রয় করলাম, তাইলে টাকার পরিমাণ আবার কি হয়ে যাব? আগে যা ছিল ক্যাশ, এখন আরো বাইরে যাবে। এটা কি বলে? আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। তোমরা বুঝতে পারছো তো আর্থিক অবস্থার পরিবর্তন? যেমন তোমাদের বইতে আছে, দেখো কি সুন্দর কথা, কোন ঘটনা যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত, তবে সেটি লেনদেন। কোন ঘটনা দ্বারা যদি প্রতিষ্ঠানের আর্থিক, প্রতিষ্ঠান কি? আমরা ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া কোনো লেনদেন আসবে না, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আমাদের কোনো কথা আসবে না, ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে কোনো কিছু আমাদের লেনদেন না, কোনো ঘটনা, যে কোনো কিছু আমাদের কিছুই নেই। আমাদের হলো ব্যবসাতে, ব্যবসাতে টাকা আসতে হবে অথবা ব্যবসা থেকে টাকা যাইতে হবে। তাইলে আর্থিক অবস্থার পরিবর্তন আমরা বুঝেছি যে ঘটনাটা ঘটলে কি হবে? আর্থিক অবস্থা, ব্যবসার টাকা হয় বাইরে যাবে নতুবা কমে যাবে, হয় হ্রাস পাইবে নতুবা কি হইব? বৃদ্ধি পাইবে। আচ্ছা, তোমরা একজনে বলো তো, আমি একটা ঘটনা বলি। যেমন লেনদেনের 3 নাম্বার বৈশিষ্ট্যটা হলো কি? দ্বৈত সত্তা। আমি কিন্তু রোমান বা কখনা দিয়া 7টা যেমন তোমাকে মনে থাকে, অনেক সময় অবজেক্টিভ আসে। লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? লেনদেনের বৈশিষ্ট্য 7টি, 8টি, 9টি, 4টা উত্তর দেওয়া থাকে, একটা তো সঠিক। এই জন্যই কয়টা? 7টা। 7টা তাতে তোমাদের মনে থাকে, কত দিলে তো মনে থাকবো না, স্যারে কয়টা নাম্বার লিখলো? 7টা নাম্বার। তাইলে লেনদেনের বৈশিষ্ট্য 7টি। এটা কিন্তু অবজেক্টিভ। অবজেক্টিভও কিন্তু আমাদের এই পড়ার থেকে অবজেক্টিভ আসে, আমাদের এই সমস্ত আলোচনার থেকে অবজেক্টিভ আসে। তোমরা মনোযোগী হলে অবজেক্টিভ অনেক দেখবা যে ক্লাসে আলোচনার থেকে তোমরা বুঝে লাইছো, পাইরা লাইছো। তাইলে এই জন্যই আমি অঙ্কের ইয়েটা দিতে আসি, নাম্বারটা দিতে আসি যে আচ্ছা 3 নাম্বার হইছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা। দ্বৈত সত্তাটাই দ্বৈত, দুই শব্দের অর্থ হইল কিন্তু দুই। দুই শব্দের অর্থ হইল কি? দুই। দ্বৈত সত্তা, এখানে লেনদেনের মধ্যে দুইটা পক্ষ থাকবে, দুইটা পক্ষ থাকবে। লেনদেনের মধ্যে কয়টা পক্ষ থাকবো? দুইটা। কেউ গ্রহণ করব, কেউ দান করব। মনে রাখবা সবসময় গ্রহণটা আগে আসবে, গ্রহণটা সবসময় আগে আসবে। গ্রহীতা, তারপরে আইব কি? দাতা। কোনো এন্টিটি থেকে আমরা দাতা গ্রহীতা নির্ণয় করতে আমরা প্রথমে বুঝবো যে কে গ্রহণ করছে।
রহিমকে 500 টাকা দেওয়া হলো, তাহলে গ্রহণ করলো কে? রহিম। কেমতে? রহিমকে দেওয়া হইলো, তাইলে গ্রহণ তো কে করলো? রহিমই করছে। আর দিল কে? ব্যবসা প্রতিষ্ঠান। তাইলে আগে আমাদের কি ভাবতে হইব? আগে গ্রহীতাটা নির্ণয় করতে হইব। যে কোনো এন্ট্রির যাবে তো খতিয়ান, প্রথমে তো এন্ট্রিটা আসবে, এরপর না যাবে তা খতিয়ান রেমিল আদায় করি। এন্ট্রিটার মধ্যে আমাদের প্রথমে গ্রহীতা নির্ণয় করতে হবে। দুইটার মধ্যে আমাদের মনকে আগে জিজ্ঞাসা করতে হবে এনে গ্রহীতাকে। যে গ্রহণ করছে সেই গ্রহীতা। আগে যে বলছি লেনদেনের দুইটা পক্ষ, চাইলে দ্বৈত সত্তার নিন্দে হইলো যে মানে কি দুইটা পক্ষ থাকবো। লেনদেনের নিন্দে কয়টা পক্ষ থাকবো? দুইটা পক্ষ থাকবো। এক কেউ গ্রহণ করব আর কেউ এটারে কি করবো? দান করবো। কেউ গ্রহণ করবো, কেউ দান করবো। এইটারই বলে কি দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনে দুইটি পক্ষ থাকবো। কয়টা পক্ষ থাকবো? দুইটা। এনে 3, 4, 5টা, 6টা এমন কিছু থাকতো না। আমরা 5 রাই করলে এটা লেনদেন হবে না। কিন্তু এনে কেউ গ্রহণ করব, কেউ দান করব। যে গ্রহণ করব সেই গ্রহীত হইব, যে দান করব সেই হইব দাতা। প্রতিটা লেনদেনে কয়টা পক্ষ থাকবো? দুইটি পক্ষ। তোমরা আবার বাড়িতে সুন্দরভাবে এই বইতেও সুন্দরভাবে লেখা আছে, আমি তো বুঝিয়ে দিলাম, বলে দিলাম। আবার বাড়িতে যে নিরিবিলি পড়বা, স্যারে কি বললো, বইতে কি আছে, তখন তোমরা নিজেই বুঝে লেখো। কমার্স একবারে সহজ। কমার্সের মতো এত সহজ কোনো গ্রুপ নেই। একটু বুঝলেই পারা যায়। আর এই যে আমাদের দৈনন্দিন ঘটনা, আমরা সব কিছু বিক্রি করি, ক্রয় করি, লেনদেন তো আমরা প্রতি অহরহ হইতেই আছে। একটু আমরা বুঝলে তাইলে আমাদের অনেক ইয়ে না। সায়েন্সের ছাত্ররা অনেক বৈজ্ঞানিক নাম আছে, এরা জীবনে শুনেও না, এরকম মনেও থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের এটা হইলো পুরা সমাজ সম্পর্কে। বুঝো, দ্বৈততা প্রতিটা লেনদেনে দুটি পক্ষ দাও, অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষে সুবিধা প্রদান করবে। তাই যে কর্মচারীর বেতন দেওয়া, কর্মচারীর বেতন দেওয়া। একটা ইয়ে লিখি, কি লিখি? কর্মচারীর বেতন দেওয়া হলো। কর্মচারীর বেতন দেওয়া হলো 20,000 টাকা। ওই যে আমার প্রথম বৈশিষ্ট্যটা আছে কি, এনে প্রথম বৈশিষ্ট্য হইলো কি? প্রথম বৈশিষ্ট্যটা হইলো ওই যে আর্থিক অঙ্কে, অর্থের অঙ্কে পরিমাপ ওই যে 20,000 টাকা আছে, ঠিক আছে তো? তারপরে আচ্ছা, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না, এটা তো প্রথম অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তারপর আর্থিক অবস্থা পরিবর্তন তো বুঝলেই যে এটা টাকা আসবে যাবে একটু করে। দ্বৈত সত্তা, ও দ্বৈত সত্তা। তাহলে কর্মচারীর বেতন আমরা 3 নম্বরের আইটে এন্ট্রিটা হলো, বৈশিষ্ট্যটা হলো দ্বৈত সত্তা। দ্বৈত শব্দের অর্থ বলছি যে দুই। হ্যাঁ, এটা মনে রাখবা, দুই মানে দুইটা পক্ষ। দ্বৈত কি? দুই। আর দ্বৈত সত্তা মানে কমার্শিয়াল দুইটা, প্রতিটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে। যেমন কর্মচারীর বেতন দেওয়া হয়। আচ্ছা, কর্মচারীর বেতন দেওয়া হলো, কর্মচারীর বেতনটা দিছে, তাহলে কর্মচারীরা একটা পক্ষ, বেতনটা একটা পক্ষ। কর্মচারী আমরা কি দিছি? বেতন দিছি। তাইলে বেতন নিয়ে আমাদের হলো সম্পর্ক। বেতনটা হয়ে যাবে কি? গ্রহীতা। আর এই বেতনটা দিল কে? ব্যবসা প্রতিষ্ঠান দিল। চালালাম এই দ্বৈত সত্তাটা কি। এরপরে দেখো 4 নম্বরের বৈশিষ্ট্যটা হলো কি? স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। 4 নাম্বারটা হলো স্বয়ং সম্পূর্ণ। স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র। স্বয়ং সম্পূর্ণ প্রতিটা লেনদেন স্বয়ং সম্পূর্ণ যতটা বৈশিষ্ট্য আছে সেটা থাকবে, ঠিক আছে। আর স্বতন্ত্র কি? একটা লেনদেনের সাথে আরেকটা লেনদেন মিলবে না। একটা লেনদেনের সাথে আরেকটা লেনদেন মিলবে না। যেমন আমরা রহিম, করিম, আনোয়ার এনে আমরা 100 জন লোক আছে, 100 জন লোকের চেহারা এক এক রকম। এবং 100টা লেনদেন আছে, 100টা লেনদেনের বৈশিষ্ট্য অথবা স্বতন্ত্র। স্বতন্ত্র মানে কি? ভিন্নভাবে বোঝা যায়, একটার সাথে আরেকটার কি নেই? মিল নেই, যোগ নেই, কিন্তু ভিন্ন 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 ভিন্ন। এটারে বলে কি? স্বতন্ত্র। একটির সাথে আরেকটির কোনো কি নাই? মিল নেই। প্রতিটা লেনদেনই কি আছে? স্বয়ং সম্পূর্ণ
এবং স্বতন্ত্র। এরপরে দেখো 5 নম্বরে দৃশ্যমানতা। দৃশ্যমানতা দেখো আমরা বাংলাদেশে এনকোয়ারে পড়েছি যা দেখা যায় এটা কি দৃশ্য, আর দেখা দেখা যায় না অদৃশ্য। মানে দৃশ্যমানতা বলছে এটা দেখাও যাইতে পারে, দেখা নাও যাইতে পারে। যেমন রহিমকে 500 টাকা দেওয়া হইলো, এটা দেখা যায়, ঠিক আছে, কিন্তু অফিসের যে জিনিসপত্রগুলা আছে এটার অবশ্যটা বললে আমরা কি দেখি না। তাইলে লেনদেনটা কি হচ্ছে দৃশ্যমানতা, মানে দেখাও যেতে পারে, দেখা নাও যেতে পারে, কিন্তু দুটোই কিন্তু লেনদেন। বেতনটা হলো এটাও লেনদেন, আবার আসবাবপত্রের অবশ্যই, মেশিনের অবশ্যই, এইটাও লেনদেন, কিন্তু ওইটা দেখা যায় না। কিন্তু এরপরও একটা টেবিল যেমন আমাদের 5 বছরের জন্য যাবে, 500 টাকা দিয়ে ক্রয় করলাম, অবশ্যটা কি যাক তোমরা ভবিষ্যতে আমরা আরো ইয়ে করবো, একটু বললাম আর কি, যে এটা 5 বছর যাবে, ঠিক আছে 500 টাকা দিয়ে কিনলাম, কিন্তু 5 বছর তো যাবে, 1 বছর পরে এটার অরিজিনাল দাম আছে 400 টাকা। কিভাবে 400 টাকা? যে এটার আয়ুকাল কিন্তু এটা কিন্তু সঠিক আগে যতটুকু দৈর্ঘ্যবস্থা ছিল এমনও আছে, কিন্তু এটার ভিতরে ভিতরের আয়ুকাল কিন্তু 1 বছরের কমে গেছে। কমে যাওয়াতে এটার বর্তমান দাম আছে কত? 400 টাকা, 100 টাকা অবছর। এরকম 2 বছর পরে আবার 200 টাকা মাইনাস হইবে। এইটারই কি বলে, কিন্তু ওইটা যতটুকু আছে ঠিকই আছে, একসময় গুনে দুইটা পুরোটা শেষ হয়ে যাবো, কিন্তু ওইটা যতটুকু আছে ততটুকু আছে। এই অবসরটা এই জন্য একটা কি আছে লেনদেনের মধ্যে আছে। বুঝে আসলো তো? এরপরে দেখো 6 নম্বরে আছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক ঘটনাটা কি? যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেইগুলোকেই ঐতিহাসিক ঘটনা বলে। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। তাইলে ঐতিহাসিক ঘটনাগুলো লেনদেন, যেমন আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি, বার্তা সঞ্চিতি, একটু তোমরা মনে রাখবে, এখন তো প্রারম্ভিক ক্লাস 9, এগুলা আরো আলোচনা হলে তোমরা আরো বুঝবা, এখন একটু মনে রাখো। কিন্তু পুরা আলোচনা বা পুরা কিছু এখন হিরিজিবি লেগে যাবে। এখন আংশিকভাবে কিছু মনে রাখতে হইব, পুরো সম্পূর্ণ আমরা বুঝলাম। অর্থাৎ ঐতিহাসিক ঘটনাগুলাতে লেনদেন এটি আমরা বুঝবো। ওই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এরকম অনাদায়ী পাওনা সঞ্চিতি অনেক আলোচনা করতে হবে। এখন তো তোমরা মনে করো স্যার এটা আবার কি, যাক এখন দেখো হিসাব সমীকরণের প্রভাব। এরপরে 7 নম্বরে আছে কি হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণের হিসাব সমীকরণের প্রভাব তোমরা দেখবে, এটাও একবার অনেক কিন্তু আছে। হিসাব সমীকরণ, এটা যদি হিসাব সমীকরণের প্রভাব না পড়ে লেনদেনের মধ্যে, এটা কি হইবে না, এটা অন্তর্ভুক্ত হইবে না, কারণ হিসাব সমীকরণের প্রভাবে এটা করতেই হবে, লেনদেন হবে। আমরা যখন পড়ালেখা করেছি তখন লেনদেনের বৈশিষ্ট্য কিন্তু 5টি ছিল। আমরা যখন লেখাপড়া করেছি তখন লেনদেনের বৈশিষ্ট্য 5টি ছিল, পরে 2টা কিন্তু এখন সংযুক্ত করছে। বুঝো, তোমার সময় আরো ডেভেলপড হবে, তখন তো আর আমরা বলতে পারি না কি হবে, তখন চিন্তা ভাবনা করে তখন দেখবা যে তখন আমরা হিসাব সমীকরণের প্রভাব আমরাও পড়ি নাই, কিন্তু এখন তো বই পুস্তকে আছে হিসাব সমীকরণের প্রভাব এখন আছে। তাহলে লেনদেনের ঘটনা মোট 7টি, এটা আমরা খুব সুন্দরভাবে আমাকে মনে রাখতে হবে।
তাইলে আমাদের পরীক্ষা আসবে কোন ঘটনাগুলো লেনদেন, কোন ঘটনাগুলো লেনদেন নয়, এবং আমরা জাবেদা খতিয়ান করতে গেল লেনদেন উইলেই তো আমরা জাবেদা করবো। এমন আছে এটা লেনদেন না, জাবেদার মধ্যে দিয়ে দিল, তখন বলবা যে টিকা দিয়া মানে খ নাম্বার অথবা গ নাম্বারের এই ইয়েটা তো জাবেদা তো হবে না, এটা তো লেনদেনই না, বুঝলি? কারণ এখন কি পরীক্ষা হইতে আছে, এখন যে পরীক্ষাটা হইতে আছে সেটা হইল যে কি আমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলা আলোচনা করেছি। লেনদেনের বৈশিষ্ট্য আমরা 7টি মোটামুটি বুঝেছি। এখন আমরা দেখবো কে কি কি বুঝেছি। আমি কয়েকটা উদাহরণ দিতে আছি, দেখো কি অবস্থা। রহিম 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করল। ব্যবসা শুরু করল। দেখো রহিম 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা কি লেনদেন নেই? এটা সম্পূর্ণ লেনদেন। কারণ লেনদেনের পুরা 7টি বৈশিষ্ট্য এতে কি আছে, বিদ্যমান আছে। এই জন্য এটা একটা লেনদেন হলো। এটা একটা ঘটনা, এবং আমরা প্রথমেই তো বলেছি প্রতিটা লেনদেনই হইব ঘটনা, কিন্তু প্রতিটা ঘটনা লেনদেন নয়। এখন এই যে এখানে এই রহিমকে 500 টাকা দেওয়া হলো, এটা আমরা বুঝেছি। আরেকটা লিখতে আছি, ক্রয় করা হলো, ক্রয় করা হলো, ক্রয় করা হলো। এইখানে ক্রয় করা হলো, ঠিক আছে। দেখো প্রথমটা রহিম এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা লেনদেন। এখানে লেনদেনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন আছে, দ্বৈত সত্তা আছে, অনেকগুলো বৈশিষ্ট্য এখানে বিদ্যমান আছে। মালের ফরমাইশ দেওয়া হলো, এখানেও কয়েকটা বৈশিষ্ট্য থাকলো, একটা বৈশিষ্ট্যের খুবই আছে কি, আর্থিক অবস্থার পরিবর্তন হয়। এখানে কি হয় নাই, আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই। মালের ফরমাইশ দিল, টাকা যেমন মালের ফরম্যাট দেওয়া হলো, এটাতে লাগে যে এখানে দুটো পক্ষ আছে, সবকিছু আছে, কিন্তু আর্থিক এখানে কোন বৈশিষ্ট্যটা হানি হলো, কোন বৈশিষ্ট্যটা নাই, এই জন্য আমরা এটা লেনদেন বলতে পারলাম না। এখানে আমরা প্রথমটাকে ব্যবসা শুরু করলো, রহিম কিন্তু ব্যবসাতে টাকা আসলো, রহিম তো একজন মালিক, ঠিক আছে, কিন্তু ব্যবসাতে তো দিছে। আমাদের সবচেয়ে মেইন কথা হলো ব্যবসাতে কি টাকা আসলো বা গেল, আসলে অথবা গেলেই আমাদের লেনদেনে দেবো, নতুবা হবে না। রহিম দিছে, তাহলে ব্যবসাতে আসছে, কারে দিছে, কে গ্রহণ করছে, ব্যবসা গ্রহণ করছে, এখানে ব্যবসা গ্রহীতা। আর রহিম যে দিছে, রহিম কিন্তু রহিমের নাম থাকবে না, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। রহিমকে আমাকে দরকার নেই, এই মালিক, ঠিক আছে। ব্যবসাতে আমরা কি পাইলাম, নগদ টাকাটা পাইছি। আর ওই বেচারা কি দিছে, বেচারা মূলধন হিসাবে দিছে, মূলধন হিসাবে হ্যাঁ পরিচিত, কিন্তু হ্যাঁ নাম উল্লেখ থাকবে না, আমরা রহিমকে গ্রহীতা বলতে পারবো না। কিন্তু সে কি দিল, যেমন আমরা কর্মচারী যে বেতন দিয়েছে, কর্মচারী থাকে না, কেন থাকে না, বেতন থাকে, যে খরচটা হলো সেটাই থাকবো, এইটাই নিয়ম। তাইলে নিচের যে মালের ফরমাইশ দেওয়া হলো, এখানে সবকিছু আছে, কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, টাকা আসলো না, গেল না। ফরমাইশ দিছি, যখন মাল আসবে আমরা টাকা দিব, তখন লেনদেন নেব, পরিশোধ করব, কিন্তু এখন এই জন্য এটা লেনদেন হলো না। তাইলে পরীক্ষার মধ্যে যদি যে আমরা অর্ডার দিছি, ফরমাইশ শর্ত হইলো কি, এরা কমার্শিয়াল ভাষা,
আমাকে এত টাকার মাল পাঠিয়ে দেন, আমাকে এত ডজন কলম পাঠিয়ে দেন, এত গজ কাপড় পাঠিয়ে দেন। এটা যাদের লোক আমাদের ব্যবসা বাণিজ্য হয়, তারা তো আমাদের পরিচিত, তারা পাঠিয়ে দিব, পরে আমরা টাকা দিব। কিন্তু এই যে আমাদের বইতে এই যে জাবেদা বইতে আমরা এটা লেনদেন হিসাবে গণ্য করতে, কারণ কি লিগা, যাতে আমাদের লেনদেন হয় না, টাকা আসলো না গেল কি লিগা, ওই যে এখানে বৈশিষ্ট্যের হানি আছে। তাহলে বুঝে আসলো তো এটা লেনদেন না, আর এটা হলো কি লেনদেন। প্রথমটি হলো কি লেনদেন। বুঝা? প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচনার বেসিসে আলোচনার উপর নজর রেখে আমাদের পাঠ্যপুস্তকের 11 নাম্বার পৃষ্ঠায় তোমাদের একটা সলিউশন দেওয়া আছে উদাহরণের মধ্যে। এটা প্রথমে পড়া বুঝবা, বুঝা তারপরে এরা সমাধানও করে আছে কিভাবে হইলো। প্রথমে নিজে নিজে পড়বা যে প্রতিটা এখানে কয়টা লেনদেন আছে, 10টি এন্ট্রি আছে, কোনটা লেনদেন কোনটা লেনদেন না তোমরা পড়া নিজে বুঝবা। কোনো ব্যাপারে অসুবিধা হলে আগামী ক্লাসে আমরা আবার আলোচনা করতে পারবো। তাইলে আজকে যে লেনদেন সম্পর্কে আলোচনা হয়েছে এই ব্যাপারে কারো মতামত বা বুঝার কিছু থাকলে, না বুঝলে আগামী ক্লাসে তোমরা আবার এটা উল্লেখ করবা, আমরা যতটুকু পারি সমাধানের চেষ্টা করব।